নির্বাচনের আগেও আপনি খেয়াল করেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের দেশের তৃতীয় ব্যক্তি হিসাবে যাকে ধরা হয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি সারাদিন এসে থেকে গেলেন এখানে। তারপরে শপথ গ্রহণের অনুষ্ঠানে তারা তাদের স্পিকারকে পাঠালেন এবং এর ভেতর থেকে তারা সম্ভবত সম্পর্কটাকে আরো একটু উন্নত করার জন্য, স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে। স্বীকার করতে হবে যে গত 1.5 বছর একটা অস্বাভাবিক অবস্থা ছিল এবং এই অস্বাভাবিক অবস্থা তৈরি করার জন্য আমাদেরও কতগুলো এখান থেকে গভর্নমেন্টের বাইরে কতগুলো উস্কানি ছিল, আবার তাদের পক্ষ থেকে উস্কানি ছিল, যথেষ্ট উস্কানি। রাজনৈতিক পেরিফেরির বাইরেও প্রশাসনিকভাবেও ভারতের মিডিয়া থেকে শুরু করে অনেকে উস্কানি দিয়েছে এবং 5 আগস্ট শেখ হাসিনার যে পতন, সেটিকে ভারত তার নিজের পতন হিসাবে দেখেছে। তার যে পলিসি মেকার থেকে শুরু করে পলিটিশিয়ান, মিডিয়া, তারা দেখেছে বাংলাদেশের ক্ষমতার থেকে তারা বিদায় হয়ে গেছে। এই মনোভাবটা যদি এখনো তাদের মধ্যে থাকে তাহলে পরিস্থিতি আবার চ্যালেঞ্জের মুখে। হাদিকে যারা হত্যা করেছে তাদের কেউকে আমরা সেনাবাহিনী তাদেরকে নিরাপদে রাখছে, সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্স যাদের আছে তারা এটি প্রচার করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির দীর্ঘদিন ধরে মামলার কাজ চলছে এবং 2 প্রধান আসামিকে ভারতে গ্রেফতার করা হয়েছে। আজকে আইজিপি, নতুন আইজিপি, তিনি বলেছেন তাদেরকে ফেরত আনবার জন্য কূটনীতিক অর্থাৎ চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি কথা বলছেন, আপনার কি মনে হয় আসলে তারা এই 2 জন কি হিসেবে ধরা পড়েছে? সেখানে কি আসলে শরীফ ওসমান হাদির হত্যার আসামি হিসেবে ধরা পড়েছে, নাকি আসলে তারা যদি বলি সীমান্ত অতিক্রম অবৈধভাবে করার জন্য সেই কারণে গ্রেফতার হয়েছে? সেটা কি আপনার কাছে কত তথ্য আছে বা তাদেরকে ফেরত আনা সম্ভব? কত? ধন্যবাদ। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের উত্তর হলো আমরা যে কোনো মূল্যে ওসমান হাদি হত্যার বিচার চাই। একই সাথে এই হত্যাকে কেন্দ্র করে অনেক রহস্যজনক ঘটনার আমাদের সমাজে ঘটেছে, রাজনীতিতে ঘটেছে, রাজনীতির বাইরে ঘটেছে। ওসমান হাদির হত্যাকাণ্ডকে ব্যবহার করে এটাকে পুঁজি করেও এক ধরনের রাজনৈতিক তৎপরতা এখানে হয়েছে, মানুষকে উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছে, এটিকে পুঁজি করে এক ধরনের হাদি বিজনেসও এখানে চালু হয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের কারণে কয়েকটা যদি উদাহরণ দিতে, হাদি বিজনেস। আমাদের হাদি যেদিন মারা যায়, হাদির কণ্ঠে একাধিকবার বিভিন্ন সভা সমাবেশে উচ্চারিত হয়েছে যে আমি কোনো মিডিয়া হাউসে হামলার বিপক্ষে, আমি চাই তোমার যদি ওই মিডিয়া পছন্দ না হয় তাহলে কাউন্টার একটা মিডিয়া তৈরি করো। অথচ হাদির হত্যাকাণ্ডকে ভিত্তি করে, পুঁজি করে আমাদের এখানে মিডিয়ার উপরে যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো হাদির ইমোশনকে ব্যবহার করে তৃতীয় পক্ষ এই খারাপ কাজগুলো করেছে, এই ধরনের ঘটনাগুলো তারা ঘটিয়েছে। সুতরাং ওই যেটা বললাম যে হাদিকে সামনে রেখে অন্যের কাঁধে বন্দুক রেখে এখানে গুলি করার চেষ্টা হয়েছে। হাদির হত্যার যদি বিচার না হয় সব থেকে বেশি কষ্ট পাবে তার যে নিষ্পাপ যে সন্তানটি আছে। আমরা সবার কথা বাদ দিলাম, কিন্তু ওই নিষ্পাপ সন্তানটির জন্য এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে। প্রশ্ন হচ্ছে, আমরা গত 2 মাস 3 মাস ধরে কি শুনে আসছি? হাদিকে যারা হত্যা করেছে তাদের কেউকে আমরা সেনাবাহিনী তাদেরকে নিরাপদে রাখছে, সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্স যাদের আছে তারা এটি প্রচার করেছে। এখন এসে দেখা যাচ্ছে সেনাবাহিনীর তথ্যের উপরে ভর করে, ভিত্তি করে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে, 2 জনকে গ্রেপ্তার করেছে। তার অর্থ হলো এতদিন যেটা বলা হয়েছে এবং খুবই প্রভাবশালীদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তাদেরকে আমাদের শৃঙ্খলা বাহিনী তাদের যত্ন করে রেখেছে, এটি সত্য না। দ্বিতীয়ত, এই ঘটনাটির সাথে ভারতের সম্পৃক্ততার একটা অভিযোগ কিন্তু আছে। ভিকটিম যারা তাদের পক্ষ থেকেও আছে, অন্যদের পক্ষ থেকেও আছে। স্বাভাবিকভাবে প্রশ্নটা আসে যে যদি তাদের সম্পৃক্ততা থাকে তাহলে এই আসামিকে তারা গ্রেপ্তার করলো কেন? এর ভেতর থেকে 2টো ঘটনা, এক, ওই অভিযোগটি সঠিক না, অথবা এর ভেতর থেকে অন্য কোনো নতুন ডাইমেনশন তৈরি হতে পারে। তবে আমার ধারণা যে যদি তাদের কোনো রকমের সম্পৃক্ততা থাকে, আমি স্পেসিফিক এই হত্যাকাণ্ডটার কথা বলছি, তাহলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করবে না। কেন? আমাদের আগের যে প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে এখানে সর্বোচ্চ আদালত যে শাস্তি দিয়েছে, কিন্তু তাকে তো ভারত বেশ আদর যত্ন করে রাখছে। এখান থেকে যারা পালিয়ে গেছেন
যাদের বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে, তাদেরকেও তারা তো আদর যত্ন করে রেখেছে, তাদেরকে তো ফেরত দিচ্ছে না। তাহলে এই দুইজন খুনিকে, যাদের পেছনে ভারত আছে, এই অভিযোগটি তোলার পর ভারত তাদেরকে গ্রেপ্তার করে কেন আপনাকে ইনফর্ম করছে, কেন ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা দরকার। আমি আমাদের ছোট্ট উত্তর জানতে চাইবেন আসলে কেন উনি কেন গ্রেফতার করা আমার হয়েছে? যেটা ধারণা, ভারত সম্ভবত আমাদের সাথে একটা সম্পর্কটা উন্নয়ন করার চেষ্টা করছে। আপনি গত 2-3 দিনের ভেতরের পরিস্থিতিগুলো যদি দেখেন, ইরান যুদ্ধকে নিয়ে এখানে যে তেলের জ্বালানির পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, সেখানে দেখলাম যে ভারত যে তেল আমদানি করার অবারিত সুযোগটি পেয়েছে এবং তার তেলের মজুদ যে গড়ে তুলছে, সেখান থেকে সম্ভবত বাংলাদেশকে তেল জ্বালানির ক্ষেত্রে একটা সহযোগিতা করতে চাইছে। দ্বিতীয়ত, ভিসা ইস্যুতে আগের থেকে তারা অনেকটা নমনীয় হয়েছে এবং গত 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি তাদের একাধিক গুরুত্বপূর্ণ প্রভাবশালীরা বাংলাদেশে আসছে, কথাবার্তা বলছে। এর ভেতর থেকে মনে হচ্ছে, এবং গত 2 দিন ধরে আপনি দেখবেন যে বাংলাদেশের অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো, আমি এনসিপির ইফতার পার্টিতে দেখলাম যে বেশ হাস্যজ্জ্বল ভারতীয় কূটনীতিকরা এনসিপি নেতাদের সাথে কথা বলছেন। আমি দেখলাম যে জামাতের নেতারা ভারতের দূতাবাসের যে ইফতার, সেখানে যাচ্ছেন। অর্থাৎ তারা সম্ভবত আমাদের ভেতরকার যে দূরত্বটা ছিল, সৎ প্রতিবেশী সুলভ আচরণের জায়গা থেকে সেটি ঘুচিয়ে আনার চেষ্টা করছে। যদি করে এটি ইতিবাচক, তবে এটিকে ব্যবহার করে যদি তারা কখনো বাংলাদেশের উপরে আবার খবরদারির চেষ্টা করে, নিশ্চয়ই সেটি বাংলাদেশ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। এটাও আপনাদেরকে মনে করিয়ে দেওয়া প্রশ্ন সেটা করতে চাই। ভারত কি একটি, আমরা জানতাম একটি দলের সাথে সম্পর্ক করেছিলেন অতীতের সময়গুলোতে, তারা এখন বলছে যে না, বাংলাদেশের জনগণের সাথেও একটা সম্পর্ক করতে চাই, এটাই কি তার নমুনা? আমার কাছে সেটি মনে হচ্ছে যে নির্বাচনের আগেও আপনি খেয়াল করেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের দেশের তৃতীয় ব্যক্তি হিসাবে যাকে ধরা হয়, পররাষ্ট্রমন্ত্রী, তিনি সারাদিন এসে থেকে গেলেন এখানে। তারপরে শপথ গ্রহণের অনুষ্ঠানে তারা তাদের স্পিকারকে পাঠালেন এবং এর ভেতর থেকে তারা সম্ভবত সম্পর্কটাকে আরো একটু উন্নত করার জন্য, স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে। স্বীকার করতে হবে যে গত 1.5 বছর একটা অস্বাভাবিক অবস্থা ছিল এবং এই অস্বাভাবিক অবস্থা তৈরি করার জন্য আমাদেরও কতগুলো এখান থেকে গভর্নমেন্টের বাইরে কতগুলো উস্কানি ছিল, আবার তাদের পক্ষ থেকে উস্কানি ছিল, যথেষ্ট উস্কানি। রাজনৈতিক পেরিফেরির বাইরেও প্রশাসনিকভাবেও ভারতের মিডিয়া থেকে শুরু করে অনেকে উস্কানি দিয়েছে। এবং 5 আগস্ট শেখ হাসিনার যে পতন, সেটিকে ভারত তার নিজের পতন হিসাবে দেখেছে। তার যে পলিসি মেকার থেকে শুরু করে পলিটিশিয়ান, মিডিয়া, তারা দেখেছে বাংলাদেশের ক্ষমতার থেকে তারা বিদায় হয়ে গেছে। এই মনোভাবটা যদি এখনো তাদের মধ্যে থাকে, তাহলে পরিস্থিতি আবার চ্যালেঞ্জের মুখে পড়বে। যদি এভাবে বলি, হাদি হত্যার 2 আসামি গ্রেফতার এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে কূটনৈতিকভাবে চেষ্টা করা হচ্ছে ফেরত আনার জন্য। এটা যদি হয়, তাহলে ভারত যদি চায়, মনে করেন যে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক করতে চায়, এই সম্পর্কের রেশ ধরে আপনার কি মনে হয় শেখ হাসিনাকেও ফেরত দেবে? ধন্যবাদ আপনাকে। আমি ওসমান হাদি হত্যার ঘটনাটাকে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে কিছু জিনিস দেখতে চাই। ওসমান হাদি আমাদের ইনসাফের বা আজাদির লড়াইয়ের একজন অগ্রসৈনিক। তিনি পথ দেখিয়েছেন, বলছিলেন যে জান দিব তবু জুলাই দিব না। জুলাইয়ের পরে যখন সবাই বিপথে যাচ্ছে, অনেকেই বিপথে যাচ্ছিল, তখন ওসমান হাদি একমাত্র জুলাইয়ের জান্ডা ধরে দাঁড়িয়েছিল যে আমি জান দিব, জুলাই দিব না, এবং শেষ পর্যন্ত জান দিয়ে সেটা প্রমাণও করেছেন। তো ওসমান হাদি আমাদের জুলাইয়ের হিরো, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের হিরো, আইকনিক ফিগার, এবং আমরা তার জানাজা এবং জানাজা পরবর্তী মানুষের যে আবেগ দেখেছি, এটা মানুষের হৃদয়ে এসে পৌঁছে গিয়েছিল। তো ওসমান হাদি হত্যার খুনিরা যেদিন খুন হলো, সেদিনেই আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি যে তারা পালিয়ে যাচ্ছে, ময়মনসিংহ পর্যন্ত গেল, অতটুক গেল, ততটুক গেল, মাইক্রোবাসে যাচ্ছে, সিএনজিতে যাচ্ছে। এই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি দেশের বাইরের একজন সাংবাদিকের কাছ থেকে বা অ্যাক্টিভিস্টের কাছ থেকে, যিনি ওই হত্যাকারীরা কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং জানেন। শুধু আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জানেন না বা গ্রেপ্তার করতে পারেন না, এবং তারপর বলা হলো যে তারা পালিয়ে গেছে। তো ওটা থেকে এক ধরনের আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও সেরকমই তথ্যের ভিত্তিতে তারপর জানালেন যে হাদি হত্যাকারীরা, খুনিরা দেশে নাই, তারা বাইরে চলে গেল।
এবং সেটা থেকে অনেকেই ধারণা করেছে আমরা যে তারা হয়তো ইন্ডিয়াতে গিয়েছে, কিন্তু এই খুনি একবার একটা ভিডিও করে বলেছিল যে আমি দুবাইতে আছি, সামহাও আমি দুবাইতে চলে আসছি। এগুলো নিয়ে নানান প্রশ্ন আছে, আসলে কি তারা দেশেই ছিল নাকি সেখানে ছিল, নানান বিতর্ক হয়েছে। এখন সম্প্রতি যেটা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সীমান্তর কাছাকাছি বনগা নামে একটা জায়গায়। এখানে দেখেন ঘোষণা এবং গ্রেপ্তার করার পর ঘোষণা দেওয়া হলো ওসমান হাদি হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করা হলো। অতীতে যেটা হয় যে ইন্ডিয়াতে যদি কোনো বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়, সাধারণত হচ্ছে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে যখন সে সময় তুলে নিয়ে যাওয়া হলো বা সামহাউ ওনাকে ইন্ডিয়াতে গ্রেপ্তার করা হলো, শিলংয়ে গ্রেপ্তার করা হলো, এবং তখনও গ্রেপ্তার দেখানো হয়েছে যে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যদি উনি পরিচয় দিয়েছিল আমি সাবেক বাংলাদেশের মন্ত্রী ছিলাম। এবারের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, যে গ্রেপ্তার করেই ঘোষণা হলো যে হাদি হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করা হলো। হাদি হত্যার মামলা তো ইন্ডিয়াতে না, মামলাটা বাংলাদেশে, এবং এমনও না যে মামলার রায় হয়ে গেছে এবং সেটা ইন্টারপোলের মাধ্যমে আমরা তাদের গ্রেপ্তার করতে চাচ্ছি। তো তার মানে হচ্ছে এখানে সামহাও কোনো একটা কানেকশন তৈরি হয়েছে, অথবা তারা আগে থেকে জানে এরা হাদি হত্যা মামলার আসামি। আমি ইমিডিয়েটলি ভেবেছিলাম যখন খবরটা শুনেছি যে হয়তো তাদেরকে এদের চলাফেরা দেখে সন্দেহজনক মনে হয়েছে, তারপর এদেরকে গ্রেপ্তার করছে এবং পরবর্তীতে জানতে পেরেছে যে এরা হাদি হত্যার আসামি, কিন্তু না, দেখা গেল যে তারা হাদি হত্যার আসামি এটা জেনেই তারা গ্রেপ্তার করেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আইএসপিআর জানিয়েছে যে ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। তার মানে ডিজিএফআই জানতো এরা কোথায় আছে, সেই তথ্য তাদেরকে দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করেছে। এবং সীমান্তের একদম কাছাকাছি জায়গায়, বলা হচ্ছে যে তারা বাংলাদেশে ইন করতে চাচ্ছিল। তো এইটা একটু জাস্ট প্রশ্নের জন্ম দেয় আর কি, যে মানে ইন্ডিয়ান পুলিশ তাদেরকে ট্রেস করতে পারলো না, বাংলাদেশি একটা বাহিনী তাদেরকে ট্রেস করলো, এবং তারা যদি বাংলাদেশি নাম্বার ব্যবহার করে তাহলে হয়তো জিপিএস লোকেট করতে পারে বা কি কোনোভাবে, আমি জানি না, হয়তো ওনাদের কাছে টেকনোলজি আছে সেভাবে করেছে, কিন্তু সেটা আবার একদমই সীমান্তের কাছাকাছি। এখন কেউ চাইলে প্রশ্ন করতে পারে যে এরা কি সীমান্তের এপার থেকে গেল নাকি ওপার থেকেই সীমান্তের কাছাকাছি আসলো, এই প্রশ্নটা আসলে এখানে থাকে। অথবা খুনিরা যে বাইরে গেল তারা কিভাবে গেল, সে সময় কিন্তু আমরা এই প্রশ্ন করেছি যে সীমান্ত দিয়ে তারা কিভাবে পার হয়ে গেল। এনিওয়ে, এখন যেভাবেই হোক, তারা এপার থেকে ওপারে গিয়ে গ্রেপ্তার হোক এখন, অথবা ওপার থেকে এপারে আসার সময় গ্রেপ্তার হোক, যেভাবেই হোক, আমাদের ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে হোক আর ওদের পুলিশ করুক, গ্রেপ্তার হয়েছে, এটা হলো বড় কথা। এখন এদেরকে যদি ইন্ডিয়াতে কোনোভাবে বিচার করা হয়, সেটা হবে অবৈধ অনুপ্রবেশের বিচার, সেটা দিয়ে আমরা হাদি হত্যার বিচার পাবো না। তো তাদেরকে আমাদের এখানে প্রত্যর্পণের ব্যবস্থা করতে হবে, এবং আমাদের যেহেতু বন্দি বিনিময়ের বা এ ধরনের অপরাধীদের বিনিময়ের কিছু আইনানুগ ব্যাপার আছে, চুক্তি আছে, সে ব্যাপারে আমি মনে করি গভর্নমেন্টের উচিত এটার ব্যাপারে সিরিয়াসলি তদারকি করা, তৎপরতা চালানো, এবং তাদেরকে নিয়ে এসে দেশে বিচার করা। এবং কোনোভাবে যেন এরকম না হয় যে হস্তান্তরের প্রক্রিয়ার মাঝখানে গোলাগুলি হয়ে মারা গেছে, অথবা খুন হয়ে গেছে, অথবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এ ধরনের কোনো ক্রসফায়ার বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যেন তারা না হয়।